হেল ইউনিভার্সিটি নামের যে ফিলিপিনো সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে আমরা সেটার ৩য় নম্বর পর্ব দেখব। আর আমি সত্যি তোমাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। তোমরা এই সিরিজে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। তো যেহেতু এটা অনগোয়িং ড্রামা, তাই এটার বেশি পর্ব আনতে হচ্ছে। আশা করি আর একটা পর্ব আনলেই পুরো সিরিজ কভার হয়ে যাবে। যারা আগের 2টা পার্ট দেখোনি, তারা ওই 2টা দেখে এটা দেখতে শুরু করো। লিংক আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো গত পর্বে আমরা দেখেছিলাম নিকির সাহায্যে জেইন ব্ল্যাক গ্যাং এর একটি মিটিং এ এসে উপস্থিত হয়। আর এখানে সে জানতে পারে ব্ল্যাক গ্যাং এর লিডার নাজের এখান থেকে পালানোর প্ল্যান করছে। তবে প্ল্যানটা কার্যকর করার জন্য তার একজন কো-লিডার বা সহনেতা দরকার। আর এই কো-লিডার আর কেউ না, জেইনেরই বেস্ট ফ্রেন্ড ম্যাট ছিল। যা দেখে জেইন অনেক কষ্ট পায় যে তার বেস্ট ফ্রেন্ড, যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, সে শত্রুদের সাথে যুক্ত হয়েছে। সে বাইরে বেরিয়ে চিৎকার করতে থাকে। তখনই ওখানে সে একটি ছেলেকে দেখতে পায়। আর এটা হলো রেস সিলভানিয়া, মানে ডেমন গড গ্যাং এর লিডার। তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে একদিন ম্যাট তাদের আস্তানায় এসে নাজেরকে বলে যে সে তাদের গ্যাং জয়েন করতে চায়। এটা শুনে লুক সহ বাকি সবাই তার উপরে মজা নেয়। নাজের বলে, তোমার এখানে আসার উদ্দেশ্যটা কি? ম্যাট বলে, আমি সত্যি তোমাদের ব্ল্যাক গ্যাং জয়েন করতে চাই। লুক বলে, তোমার কি মনে হয় আমাদের গ্যাং জয়েন করা এত সহজ? তখন নিকি বলে, কেন নয়, যদি সে চায় তাহলে তাকে আমাদের একটা সুযোগ দেওয়া উচিত। তখন নাজের বলে, আমি কারণ জানতে চাই যে কেন তুমি আমাদের গ্যাং জয়েন করতে চাও। সহজভাবে বললে তুমি আমাদের থেকে আসলে কি চাও? ম্যাট বলে, পাওয়ার চাই। নাজের বলে, কিন্তু পাওয়ার তো দেওয়ার মতো জিনিস না, এটা অর্জন করে নিতে হয়। তখন লুক বলে, অনেক রক্ত বিসর্জন দিয়ে আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি, তাই তুমি আমাদের এখানে জয়েন করতে চাইলে আমি তোমার একটি টেস্ট নেব। তোমাকে আমার সাথে লড়াই করতে হবে। নাজের বলে, হ্যাঁ, তোমাকে লুককে হারাতে হবে যদি তুমি আমাদের গ্যাং এর মেম্বার হতে চাও। লোক বলে, তো তুমি কি লড়াই করবে নাকি তোমার হোস্টেলে ফিরে যাবে? ম্যাট বলে, আজকে শুধু তোমার চুল না, তোমার পুরো শরীর লাল হবে, এটা আমি মেক শিওর করব। মানে ম্যাট তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। এরপর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। লুক বারবার ম্যাটকে অ্যাটাক করছিল আর ম্যাট ডিফেন্স করছিল। ম্যাট তখন লুককে ফেলে দিলে লুক রেগে তাকে মারতে থাকে। কিন্তু ম্যাট তো বক্সিং এ অনেক ভালো ছিল, সে লুককে অনেক মারে। আর এরপর সে লোহা দিয়ে তাকে মারতে যায়, তবে সে ওটা দিয়ে লুককে মারে না। আর তার এত ভালো ফাইট দেখে নাজের সহ সবাই ইমপ্রেসড হয়ে যায়। আর এভাবেই নাজের ম্যাটকে তার সহনেতা বানায়। এরপর আমরা আবারও বর্তমানে চলে আসি। জেন বাইরে বেরিয়ে চিৎকার করতে থাকে। তখনই রেস পেছন থেকে বলে, চিৎকার করা বন্ধ করো। রেস জেনকে বলে, তুমি কি জানো না একটা মেয়ের জন্য রাতে এইভাবে বাইরে বের হওয়া সেফ নয়? জেন তাকে দেখে ভয় পাচ্ছিল। তাই রেস বলে, তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? তবে তোমার আমাকে ভয় পাওয়া একদমই উচিত নয়, বরং তাকে ভয় পাওয়া উচিত। জেন বলে, তুমি কার কথা বলছো? সে বলে, আমি জানি তুমি কি জন্য চিৎকার করছিলে। তোমার কি মনে হয় যে একটা নতুন ছেলে আমাকে মেরে ফেলতে পারবে? জেন বলে, ম্যাটকে টাচ করার সাহস করো না। রেস বলে, তুমি কেন এখনো তাকে বিশ্বাস করো? সে তো তোমার আর তোমার বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে শত্রুদের সাথে জয়েন হয়েছে। জেন বলে, এর জন্য তার কাছে নিশ্চয়ই কোনো কারণ আছে। রেস বলে, কি কারণ হতে পারে? তুমি কি আমাকে এমন কোনো কারণ দেখাতে পারবে যেন আমি তাকে মেরে না ফেলি? জেন তখন একদম চুপ করেছিল। রেস বলে, যদি তোমার কাছে কোনো কারণ না থাকে তাহলে আমি কিন্তু তাকে মেরে ফেলবো। তখনই জেন বলে ওঠে, কারণটা হলাম আমি, আমার জন্যই সে এমন করেছে। রেস তাকে ধরে বলে, এটা ভ্যালিড একটা রিজন হতে পারে, তবে আমি তাকে মারবো না যদি তুমি আমাদের কিছু দাও। জেন বলে, কি? সে বলে, তুমি আমাদের প্রয়োজন হতে পারো, তাই এখনই নিজের একটা কারণ খুঁজে বের করো, আমি এটা অ্যাকসেপ্ট করব। জেন বলে, আমি তোমার কথা কিছুই বুঝতে পারিনি, প্লিজ তুমি আমার ফ্রেন্ডের কোনো ক্ষতি করো না। রেস বলে, আমি তোমাকে কথা দিতে পারবো না, তবে যদি সে আমার পথে না আসে তাহলে সে সেফ থাকবে। এই বলে জেনের কলার ঠিক করে দিয়ে বলে, তুমি এখন চলে যাও। জেন তখনও ভাবতে থাকে রেজ আসলে তাকে কি বলার চেষ্টা করলো। তখনই ওখানে ডেভ এসে তাকে নিয়ে যায়। হোস্টেলে ফেরার পর সে ডেভের সাথে কথা বলতে আসে। ডেভ জিজ্ঞাসা করে, তুমি ওখানে কেন গেছিলে? ব্যাটের জন্য? কিন্তু তোমার এই সময়ে বাইরে যাওয়া একদম উচিত হয়নি। জেন বলে, এটা তো আমি তোমাদের বলবো যে তোমরা কেন বাইরে গেছিলে। তোমরা আমাদেরকে মিথ্যা বলেছো, ধোকা দিয়েছো, ভান করে গেছো। এটা কোনোভাবেই ফ্রেন্ডশিপ হতে পারে না, এটা বুলশিট। ডেভ বলে, তুমি কোনো কিছুই জানো না জেন। জেন রেগে বলে, কারণ তুমি এই ব্যাপারে আমাকে কিছুই বলনি। ডেভ বলে, বলিনি, কারণ হলো আমরা তোমাকে এইসবে ইনভলভ করতে চাইনি। জেন বলে, আমরা সবাই অলরেডি এই সিচুয়েশনের মধ্যে আটকে গেছি, তাই আমাদের না বলার জন্য এইটা কোনো কারণই হতে পারে না। সে বলে, বাকিরা কি জানে? ডেভ বলে, না, সঠিক সময়ে জানিয়ে দেব। জেন রুমে এসে ম্যাটের দেওয়া ওই ছুরিটা দেখতে থাকে আর বলতে থাকে, তুমি এটা কিভাবে করতে পারলে ম্যাট? পরদিন সকালে তারা সবাই ক্লাসের দিকে যাচ্ছিল। হোস্টেল লক করার সময় সে ম্যাটকে দেখতে পায় আর ভাবতে থাকে, আমি কোনোভাবেই তার সাথে নর্মাল বিহেভ করতে পারবো না, আমি কোনোভাবেই নাটক করতে পারবো না যে আমি সত্যটা জানি না। সে ম্যাটকে ইগনোর করে চলে যায়, যা দেখে ম্যাট অবাক হয়ে যায়। জেন যাচ্ছিল তখন তার মনে হয় যে কেউ তাকে ফলো করছে। আমরা
আমরা তখন একটি ছেলেকে তার পিছু আসতে দেখি। জেন তখন তাকে দেখতে পেয়ে দৌড়ে পালাতে থাকে, আর তখনই ওই ছেলেটাকে অন্য একটি মেয়ে এসে তার গলায় ছুরি চালিয়ে মেরে ফেলে। আর জেন দৌড়ে পালিয়ে একটা জায়গায় গিয়ে বসে থাকে। তখনই সেখানে ওই বিড়ালটা চলে আসে। জেন তাকে দেখে কোলে নেয় আর বলে, তুমি তো অনেক কিউট, তুমি কি আমাকে ফলো করছিলে আর আমাকে ভয় দেখিয়ে তুমি কি মজা পাও? জেন তখন তার একটা নাম রেখে দেয়, আর নামটা হলো হোয়ে। তখনই এস ওখানে আসে আর এইসব দেখে বলে, এসব কি পাগলামি করছো? তোমার কি তোমার বিড়ালের সাথে কথা বলা শেষ হয়েছে? জেন বলে, ওকে বিড়াল বলবে না, ওর নাম হলো হোয়ে। এস তখন চিন্তিত হয়ে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি ঠিকভাবে খাবার খাচ্ছ না, তুমি কি ঠিক আছো? এটা শুনে সে এস এর দিকে ভালোভাবে তাকায়। এতক্ষণ তো সে বিড়ালের ধান্দায় ছিল। এখন জেন বলে, তুমি কি তোমার হেয়ার স্টাইল চেঞ্জ করেছো? এস তখন আমতা আমতা করে বলে, মিস জন, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না, মনে হয় না খেয়ে থাকার কারণে আপনার চোখের সমস্যা হয়েছে। জেন হেসে বলে, একদমই না। সে হইকে বলতে থাকে, তুমি কি কিছু বলছো? এস তখন জেলাস হয়ে বলে, তোমার কি এখনো বিড়ালের সাথে কথা বলা হলো না? তখন জেন বলে, আসলে হই বলছে যে তোমাকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছে। এস তখন মনে মনে বলে, ম্যাটের থেকে কি বেশি হ্যান্ডসাম লাগছে? কিন্তু সেটা মুখে বলতে পারে না। তখন ম্যাট জেনকে খুঁজছিল আর সে এখানে জেনকে এস এর সাথে দেখতে পায়। জেন ম্যাটকে ইগনোর করে, তাই সে রেগে ওখান থেকে চলে যায়। জেন বিড়ালটা নিয়ে চলে আসে আর তখন হই একটা জায়গায় দৌড়ে পালিয়ে যায়, তাই সে তাকে খুঁজতে থাকে। তখনই একটি মেয়ে এসে সুপ্রিমোকে অনেক রিকোয়েস্ট করতে থাকে আর বলতে থাকে, প্লিজ তুমি আমার মাকে বাঁচাও, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। সুপ্রিমো তার হাত সরিয়ে দেয়। জেন এইসব দেখে অবাক হয়ে যায়। তখনই সেখানে মেয়েটির মা চলে আসে। সে এখানকার কর্মচারী ছিল। সে মেয়েটিকে বলছিল, তোমাকে এটা করতেই হবে, আমাকে মেরে ফেলতেই হবে। তোমাদের হয়তো মনে আছে যে এটা ব্লাডি উইক চলছে, আর হয়তো মেয়েটির লকারে তার মায়ের নাম পেয়েছে, তাই এখন তাকে তার মাকেই মেরে ফেলতে হবে। জেনের তখন মনে পড়ে সে এই মেয়েটিকে কান্না করতে দেখেছিল। মেয়েটির মা বলতে থাকে, বেশি সময় বাকি নেই, তোমাকে আমায় তাড়াতাড়ি মেরে ফেলতে হবে। কিন্তু মেয়েটি তার মাকে কিছুতেই মারতে চায় না। জেন তখন এসকে বলে, তুমি কি তাকে বাঁচাতে পারবে? প্লিজ এই শেষবার তাকে বাঁচাও, আমার এই শেষ ইচ্ছাটা রাখো। অর্থাৎ জেন তো খুব শীঘ্রই মরতে চলেছে। এস কিছু বলে না, সে জেনকে জড়িয়ে ধরে। জেন বলতে থাকে, শুধু এই একবার, প্লিজ তাকে বাঁচাও। তখন এস তাকে বলে, ঠিক আছে, শুধু এই একবারের জন্য। তখন এস ছুরিটা কেড়ে নিয়ে মহিলাটির কানে কানে কিছু একটা বললে তারা থেমে যায়, আর এরপর জেন আর এস চলে যায় এবং জেন হইকেও খুঁজে পেয়ে যায়। তখন জেন এস কে ধন্যবাদ জানায় তাদেরকে বাঁচানোর জন্য। এস বলে, আমি এই স্কুলের সুপ্রিমো, আমি চাইলে অনেককেই বাঁচাতে পারি, কিন্তু এটাও সত্য যে আমি সবাইকেই বাঁচাতে পারবো না, হয়তো এমন কাউকেও না যাকে আমি বাঁচাতে চাই। জেন বলে, আমি নিজের খেয়াল রাখতে পারি। এস বলে, সত্যি? সে বলে, তুমি কি আমাকে বিশ্বাস করছো না? এস বলে, তোমাকে আগের জেনের মতো লাগছে না, আমি তো এই জেনকে চিনতাম না যে তার বন্ধুদের ইগনোর করে, তুমি ম্যাটকে ইগনোর করেছো, এটা তো আমার সেক্রেটারি জেন না। জেন বলে, আমি আগের মতোই আছি। সে বলে, যে জেনকে আমি পছন্দ করি সে তার বন্ধুদের অনেক ভালোবাসে, আর এর জন্যই আমি তাকে অনেক পছন্দ করি। জেন এইসব ইগনোর করে বলে, তুমি আমাকে আসলেই চেনো না, তুমি কি জানো যে আমি তাইকোয়ান্ডো করি, তাই আমি আমার নিজের খেয়াল রাখতে পারবো। এস বলে, সত্যি? তাহলে আমাকে তাইকোয়ান্ডো করে দেখাবে, স্কুল শেষে আমার অফিসে আসবে। জেন বলে, অবশ্যই। এস বলে, তাহলে এখন আমার সাথে অ্যাডমিন অফিসে যাওয়ার জন্য প্রস্তুত আছো? জেন বলে, ওখানে কেন যাব? এস বলে, ওই মেয়েটি আর তার মাকে বাঁচানোর জন্য। এরপর এস তাকে বলে, আমি ম্যাডাম ভায়োলেট আর ফ্রান্সিসকোকে হ্যান্ডেল করব। এই বলে জেনের হাত ধরে আর তারা ভায়োলেটের অফিসে চলে আসে। এরপর এস ভায়োলেটকে বলে, লাইকা আর তার মায়ের ব্যাপারে আপনাকে ব্যতিক্রম করতে হবে, তাদেরকে ছেড়ে দিন, আর আমার এটা বলার অধিকার আছে। ভায়োলেট বলে, অবশ্যই, কিন্তু আমার এর কারণ জানতে ইচ্ছে করছে। এস বলে, এটা হেল ইউনিভার্সিটি, কিন্তু অবশ্যই সবকিছুরই লিমিট থাকা উচিত। তখন ভায়োলেট দাঁড়িয়ে বলে, আশা করি তুমি খুব ভালো করেই জানো যে এই ব্যতিক্রমের মূল্য কি হতে পারে। তোমার পজিশনের একমাত্র রুল যে তুমি কখনোই আরেকজনের সাথে ইনভলভ হবে না, এটা তোমার কখনোই ভোলা উচিত নয় মিস্টার সুপ্রিমো। তুমি জানো যে তুমি কখনোই ফ্রেন্ড বানাতে পারবে না, এমন কোনো ইমোশন তৈরি করতে পারবে না যেটা তোমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে। এস বলে, আপনার আমার জন্য চিন্তা করতে হবে না, আমি জানি আমি কি করছি। ভায়োলেট বলে, ঠিক আছে, আমি তাদেরকে এইবারের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু তুমি বারবার আমাকে লুকসের কথা মনে করিয়ে দিচ্ছ। এস বলে, আমি কোনোভাবেই তার মতো নই। ভায়োলেট জেনকে উদ্দেশ্য করে বলে, মা মেয়ে দুজনে এখন সেফ থাকবে, আর তুমিও সেফ। এইবার তুমি খুশি? জেন অবাক হয়ে বলে, আমি সেফ মানে? ভায়োলেট বলে, যে ব্যক্তি তোমার নাম তুলেছিল সে এখন মৃত। অর্থাৎ তখন যেই ছেলেটা জেনকে পিছু করছিল সেই ছেলেটা তার লকারে জেনের নাম পেয়েছিল, কিন্তু আমরা তো দেখতে পেলাম যে একটি মেয়ে তাকে মেরে ফেললো। ভায়োলেট বলে, আমার মনে হয় এই স্কুলে তোমার কোনো গার্ডিয়ান এঞ্জেল আছে যে তোমাকে সবকিছু থেকে বাঁচাচ্ছে। জেন এসের দিকে তাকিয়ে থাকে আর তারা চলে যায়। এরপর তারা সবাই লকারে ছিল। তখন ফ্রান্সিসকো আবারও অ্যানাউন্স করে বলে যে লকার গেম আজকে থেকে শেষ হলো, এখন থেকে তারা নিয়মিত ক্লাস করবে এবং দিনের বেলায় হত্যা করা আবারও নিষেধ। ব্লাডি উইক আগের মতোই চলবে। তো কিছুদিন পর
পরেই তাদের স্কুলের ফাউন্ডেশন ডে মানে প্রতিষ্ঠা দিবস, আর সেদিন স্কুলে অনুষ্ঠান আয়োজন করা হবে। তাই এস স্টুডেন্টদের জন্য গেমস আর অ্যাক্টিভিটি নিয়ে প্ল্যান করছিল। তখন জেন তাদেরকে কিছু প্রতিযোগিতার আইডিয়া দেয়। এটা দেখে মিস কাথ নাকি কাথা জেনের উপরে ইমপ্রেসড হয়ে যায়, আর এস তো জেনের জন্য গর্ভবতী হয়ে যায়। সে গর্ববোধ করে মিস কাথকে বলে, আমি আপনাকে বলেছিলাম সে এই সেক্রেটারি পজিশনের জন্য না, সে এর থেকে অনেক বেশি কিছু ডিজার্ভ করে। এরপর জেন তার কাজ করছিল, তখন লিয়াম তার কাছে এসে জিজ্ঞেস করে, আমার কিছু জানার আছে। জেন বলে, কি জানতে চাও? লিয়াম বলে, মানুষের ফিলিংস হঠাৎ করে চেঞ্জ কি করে হয়ে যায়? জেন বলে, তুমি আসলে কি বলতে চাইছো? লিয়াম বলে, মানুষ কেন বদলে যায়? জেন বলে, কারণ পৃথিবীতে কোনো কিছুই পার্মানেন্ট নয়। এসব ননসেন্স প্রশ্ন করা শেষ হলে এখান থেকে যেতে পারো। এরপর জেন এইসব নিয়ে ভাবছিল, তখনই এস তাকে কিছু বলার জন্য আসে, কিন্তু হই লাফ দিয়ে তার কাঁধে চড়ে বসে। এস তো জেনকে বলতে থাকে, তাড়াতাড়ি তোমার এই বিড়ালকে সরাও। জেন এইটা দেখে হাসতে থাকে আর বলে, তুমি কি বিড়ালে ভয় পাও? এস তো ভয়ে নড়তেও পারছিল না। জেন হইকে কোলে নিয়ে তাকে ভয় দেখাতে থাকে। এস বলে, আমি বিড়ালকে ভয় পাই না, আমি জাস্ট এদেরকে ঘৃণা করি। জেন বলে, বিড়ালকে ঘৃণা করার মতো কিছুই নেই, তুমি জাস্ট ওকে ভয় পাও। এস বলে, আমি এসক্রেজ, আমি কোনো কিছুকেই ভয় পাই না, বিড়ালকে তো একদমই না। এটা শুনে জেন তার কাছে এসে তাকে আরো বেশি ভয় দেখায়। জেন বলে, আচ্ছা বুঝতে পেরেছি, তুমি বিড়ালকে ভয় পাও না, তাহলে কি তুমি আমাকে ভয় পাও? এইটা বলে সে এস এর গাল টিপে দেয়, আর আমাদের দ্য গ্রেট এস কিউট করে বলতে থাকে, গাল টেপা বন্ধ করো জেন। এটা শুনে জেন তখন তার চুল আর গায়ে হাত দিতে থাকে, কিন্তু এস এর কোনো রিয়েকশনই পায় না। জেন বলে, মাঝে মাঝে হাসলে ক্ষতি কি? মানে জেন তাকে হাসানোর চেষ্টা করছিল। এস বলে, কারণ তোমাকে নিয়ে হাসার কোনো মানেই হয় না। জেন বলে, হ্যাঁ, কারণ আমি হাসির থেকেও বেশি কিছু ডিজার্ভ করি। এই বলে তার গাল ধরে বলতে থাকে, হাসো। এস বলে, না, আমি কোনোভাবেই হাসবো না। সে হঠাৎ গুনতে শুরু করলে জেন ভয় পেয়ে যায়। এস তার কপালে টোকা দিয়ে বলে, তুমি কি রেডি? জেন বলে, তুমি আমার মৃত্যুর কথা বলছো তাই না? আমি সবসময় রেডি আছি। এস বলে, তোমার হাতে আর কিছুদিন বাকি আছে, তুমি কি আমার থেকে এবারে সাহায্য চাইবে না? জেন বলে, না, কারণ তুমি এই ব্যাপারে কিছুই করতে পারবে না। এস বলে, তোমার কি আমাকে এরকম মনে হয়? আমি কোনো কারণ ছাড়া এস নামটা পাইনি, ভেবে দেখো যে কারণটা কি। মানে তার এই নামের পিছনে কোনো গল্প বা কারণ আছে। এরপর হোস্টেলে ভ্যানেসা আর মিয়া হইকে ওখান থেকে বের করার চেষ্টা করছিল। তখনই জেন এসে তাদেরকে থামিয়ে দেয় আর হইকে কোলে তুলে নেয়, যা দেখে ওরা বলতে থাকে, এটা কোন দিক থেকে কিউট, ভূতের মতো দেখতে। জেন বলতে থাকে, তোমাদের জন্য আমার বেবি ভয় পেয়ে গেছে। এরপর জেন জানতে চায় ম্যাট কোথায়। তারা বলে, ম্যাট আর তোমার মধ্যে কি হয়েছে? তোমরা দুজন অদ্ভুত আচরণ করছো কেন? জেন তাদের কিছু বলে না। তখনই ওখানে ম্যাট এলে জেন তাকে টেনে এনে বলে, আমাদের কথা বলা উচিত। তারা দুজন ওখান থেকে চলে যায়, আর এরপর জেন ম্যাটকে সরি বলে আর বলে, কিছুদিন যাবত আমি তোমাকে ইগনোর করেছি, তাই আই এম সরি। আসলে আমি অনেক কিছু নিয়ে চিন্তিত ছিলাম। ম্যাট বলে, তোমার সরি বলার দরকার নেই জেন, তুমি অ্যাভয়েড করলেও আমি মাইন্ড করব না। আমি তোমাকে বোঝার চেষ্টা করব আর ভেবে নিব যে এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি ভুল কোনো কিছুই করনি, তাই তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই। ক্ষমা তারাই চায় যারা ভুল করে। জেন বলে, আমি নিজেকে ঘৃণা করি, নিজের প্রতি অনেক ফ্রাস্ট্রেটেড, আমি অনেক কিছুই ঘটে গেছে, তাই আমি এমন করেছি। ম্যাট তাকে সরি বললে সে ম্যাটকে মারতে থাকে আর কান্না করে বলে, আমি তোমাকে আর সেভাবে বিশ্বাস করতে পারবো না যেভাবে তুমি আমায় বিশ্বাস করো। ম্যাট বলে, আমি জানি যে এর পিছনে তোমার নিশ্চয়ই কোনো কারণ আছে, যে কারণে তুমি আমার সাথে এমন করছো, কিন্তু আমি তোমাকে এটা বলার জন্য ফোর্স করব না। তবুও আমি তোমার সেই ব্যক্তি হয়ে থাকবো যে তোমায় আগলে রাখবে, যে তোমাকে কখনোই পরিত্যাগ করবে না। সে জেনকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। জেন মনে মনে বলতে থাকে, আমি আসলে ভুল ছিলাম, কিন্তু ম্যাট এটা করার পেছনে তোমার যেই কারণে থাকুক না কেন, আমি তোমাকে সবসময় বিশ্বাস করব, আর এটা আমি তোমাকে প্রমিস করলাম। আর এভাবেই তাদের দুজনের মধ্যে সব আবারও ঠিক হয়ে যায়। এরপর ম্যাট তাকে রান্না করা শিখাতে চায়, তাই তাকে পেঁয়াজ কাটা শিখাচ্ছিল। জেন তখন পেঁয়াজ কেটে বলে, আমি এটা করতে পারছি, মনে হয় খুশিতে আমার চোখ দিয়ে পানি এসে গেছে। ম্যাট বলে, আরে বোকা, পেঁয়াজ কাটলে এমনই হয়। জেন বলে, আমি কখনোই রান্না করিনি, মা অথবা আলিসন করতো। ম্যাট তাকে ধরে ধরে শিখাতে থাকে। দুজনে হাসি মজা করছিল, আর তখনই হই এখান থেকে বেরিয়ে যায়, যা দেখে জেন তার পিছু পিছু চলে আসে আর তাকে ডাকতে থাকে। হই জঙ্গলের মধ্যে এসে বসেছিল, মনে হয় এই বেচারা জেনকে পছন্দ করে, তাই জেলাসি হয়ে রেগে এখানে এসেছে। তো জেন তাকে খুঁজে পেয়ে যায়, আর তখনই কেউ এসে তার মুখ চেপে ধরলে সে অনেক ভয় পেয়ে যায়। জেন দেখে এটা সেলিন। সেলিন তাকে টেনে নিয়ে যায়। জেন তার উপরে বিরক্ত হয়ে যাচ্ছিল। সেলিন তাকে টেনে ধরে, আর তখন তারা খেয়াল করে আশেপাশের গাছের পাতাগুলো সব নড়াচড়া করছে। সেলিন তাকে বলে, তুমি কি জানো এই বিড়ালটার মালিককে? লুক্স তার মালিক ছিল, যে আগের সুপ্রিমো ছিল। জেন বলে, সে এখন কোথায়? সেলিন বলে, সে মৃত, তাকে ম্যাডাম ভায়োলেট আর ফ্রান্সিসকো মেরে ফেলেছে। ইভেন লুক্সের গার্লফ্রেন্ড সামান্থাকেও হত্যা করা হয়েছিল, এমনকি লুক্সের বাবা যে আগের হেডমাস্টার ছিল তাকেও মেরে ফেলা হয়েছে। তাদের সবাইকে মেরে ফেলা হয়েছে। জেন বলে, তারা কিভাবে মারা গেল? কিন্তু সেলিন বলে, এখনই ব্লাডি নাইট শুরু হবে, তাই আমি
আমি এখন তোমায় কিছু বলতে পারবো না। কাল বিকালে মিউজিক ক্লাসে আমার সাথে দেখা করবে, আমি তোমাকে সবকিছু বলবো। এই বলে সে চলে যায়। পরদিন তাদের স্কুলের ফাউন্ডেশন ডে ছিল, তাই স্কুলে ডেকোরেশন করা হয় আর অনেক স্টল বসানো হয়। এসব দেখে জেনের অনেক ভালো লাগছিল। এরপর সে সুপ্রিমোর অফিসে যাচ্ছিল, তখনই সে শুনতে পায় মিস কাথের সাথে কিছু একটা নিয়ে কথা বলছিল। মিস কাথ বলছিল, এইভাবে তুমি নিজেকে বিপদে ফেলছো, তোমার তাকে শাস্তি দেওয়া উচিত ছিল। তুমি তো রুলস জানো তাই না? বলে, জানি। অনিল বলে, তোমার এটা করা উচিত হয়নি, তুমি এভাবে তোমার পজিশন হারিয়ে ফেলবে। বলে, আমি এই পজিশন ছাড়াও বেঁচে থাকতে পারবো। মিস কাথ বলে, মিস শনের সাথে তোমার কি সম্পর্ক যে তুমি তার জন্য এত কিছু করছো? জেন তো এদিকে এই সব কিছু শুনছিল। বলে, সে আমার সেক্রেটারি আর তাকে রক্ষা করা আমার দায়িত্ব। অনিল বলে, আমরা তোমাকে নিয়ে চিন্তিত সুপ্রিমো, আমরা চাই না তুমি কোনো বিপদে পড়ো। বলে, আমি এসব কেয়ার করি না, আমি শুধু তাকে হারাতে চাই না, আমার তাকে প্রয়োজন। এসব শুনে জেন অনেক খুশি হয়ে যায়। তখন ওখানে আওয়াজ হয় বলে সে ওখান থেকে দৌড়ে ওয়াশরুমে চলে আসে আর শুধু বারবার এসের বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে আর মুচকি মুচকি হাসছিল। নিজেকে বলতে থাকে, আমি কেন এইভাবে হাসছি, আমি কি পাগল হয়ে গেলাম? তখনই তার সেলিনের কথা মনে পড়ে, তাই সে তার কাছে চলে আসে। তখন সেলিন তাকে বলে, তোমার কি সেই ফর্মুলার কথা মনে আছে যেটার কথা আমি তোমাকে বলেছিলাম? তোমায় আরো কিছু বলা বাকি আছে। অনেক মানুষ আছে যারা এই ফর্মুলায় ইন্টারেস্টেড ছিল, ভায়োলেট, ফ্রান্সিসকো, এমনকি আগের হেডমাস্টার ভালদেস। তবে ডক্টর কুইজন তাদের থেকে এক ধাপ এগিয়ে ছিলেন, কারণ সে জানতো যে তারা তাকে ধোকা দিবে। এই কারণে সে এক্সপেরিমেন্ট বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু ওই তিনজন তার পরিকল্পনাটা ধরে ফেলেছিল এবং তারা প্ল্যান করেছিল যে তারা ফর্মুলাটা চুরি করবে। আর এর জন্যই ওই তিনজন মিলে ডক্টর কুইজনকে মেরে ফেলে যেন তারা ওটা চুরি করতে পারে। কিন্তু এটা সবটা ছিল না। এরপর তারা মিসিং ফর্মুলা নিয়ে রিসার্চ কন্টিনিউ করে এবং সেই স্টুডেন্টকে খুঁজে যাচ্ছে যে এটার সিক্রেট উপাদানের ব্যাপারে জানে, যে উপাদানের মাধ্যমে এই ফর্মুলা সম্পূর্ণ হবে। জেন বলে, আমি ভেবেছিলাম মিস্টার ভালদেস এসবের বিরুদ্ধে ছিলেন, কিন্তু সে কেন এই ফর্মুলা পেতে চাইতো? পাওয়ারের জন্য? সেলিন বলে, না, সে তার মৃত স্ত্রীকে পুনরায় জীবিত করতে চেয়েছিলেন। মিস্টার ভালদেজের একটি ছেলে ছিল যার নাম ছিল লুক্স। সে এখানকার এসএসজি প্রেসিডেন্ট ছিল। সবকিছু তাদের প্ল্যান মতোই চলছিল, কিন্তু যখন নতুন কিছু স্টুডেন্ট এখানে আসলো, সামান্থা সবার মন জয় করে নিল। লুক্স তার থেকে অনেক প্রভাবিত হয়েছিল এবং সামান্থাকে সে ভালোবেসে ফেলেছিল। সামান্থা তাকে কনভিন্স করে ফেলে যেন লুক্স তার বাবাকে স্কুলের এই সব ভায়োলেশন থামাতে বলে। লুক্স গিয়ে তার বাবাকে বলে আর এটা সত্যি কাজে দেয়, এখানে শান্তি ফিরে আসে। কিন্তু এইটা বেশি দিন টিকেনি। ম্যাডাম ভায়োলেট আর ফ্রান্সিসকোর জন্য তারা অনেক কঠোর রুলস প্রয়োগ করেছিল এবং তখন মিস্টার ভালদেস লুক্স আর সামান্থাকে মেরে ফেলার পর তারা বাইরের পৃথিবী থেকে স্কুলটাকে একদম আলাদা করে ফেলে। তখনই তারা ওখানে কাউকে দেখতে পেয়ে তারা পিছু করে, কিন্তু তারা ওই ব্যক্তিকে খুঁজে পায় না। সেলিন প্যানিক করতে থাকে যে ওই ব্যক্তি তার সব কথা শুনে ফেলেছে। জেন বলে, সে কে ছিল? সেলিন বলে, আমি তার নাম জানি না, কিন্তু তাকে আমি সবসময় আমার আশেপাশে দেখতে পাই। সে সবসময় আমাকে ফলো করে, তারা সবসময় আমাদেরকে মনিটর করছে। জেন বলে, তারা মানে কারা? সে চিৎকার করে বলতে থাকে, আমি জানি না, আমার অনেক ভয় লাগছে। সে জেনের হাত ধরে বলে, যদি আমার কিছু হয়ে যায় তাহলে প্লিজ আমার তরফ থেকে সুপ্রিমোকে সরি বলে দিও। জেন তো তার এসব কথার কোনো মানেই বুঝতে পারে না। সেলিন দৌড়ে জঙ্গলের মধ্যে চলে যায়। জেন থামানোর চেষ্টা করে কিন্তু লাভ হয় না। সে তাকে আশেপাশে খুঁজতে শুরু করে আর তখন বৃষ্টিও শুরু হয়ে যায়। সে অনেকক্ষণ ওখানে সেলিনকে খোঁজে আর তখনই কেউ তার মুখ চেপে ধরে নিয়ে যায়। এরপর জ্ঞান ফিরলে সে দেখে স্যার আলভারেস সেখানে দাঁড়িয়ে আছে। জেন জিজ্ঞেস করে, আমি এখানে কেন? সে বলে, আমি তোমাকে জঙ্গলের মধ্যে অজ্ঞান অবস্থায় পেয়েছি। জেন বলে, সেলিন কোথায়? আমি জঙ্গলে তার সাথে ছিলাম, কিন্তু হঠাৎ সে কোথাও চলে গেল, আপনি কি তাকে দেখেছেন? আলভারেস বলে, না, আমি শুধু তোমাকেই খুঁজে পেয়েছি। তখন জেন বলে, সেখানে আমরা দুজন ছাড়াও আরো একজন উপস্থিত ছিল, কিন্তু আমি ঠিকভাবে মনে করতে পারছি না। আলভারেস বলে, সেলিন কি তোমাকে সিক্রেট ল্যাবের ব্যাপারে কিছু বলেছে? সেখানে কি কোনো ল্যাব ছিল? জেন বলে, না। তখনই সে উঠে তার হোস্টেলে ফিরে যেতে চায়, কারণ তার ফ্রেন্ডরা হয়তো তাকে নিয়ে চিন্তিত, কিন্তু বাইরে তো ব্লাডি নাইট চলছে, তাই টিচার তাকে আজকে রাতটা এখানেই থাকতে বলে। তাই জেন এখানেই থেকে যায়। পরদিন তারা ফাউন্ডেশন সিরামনির জন্য রেডি হচ্ছিল। সবাই তো মেকআপ নিয়ে ব্যস্ত। তখন জেরম আর ডেভ ম্যাটকে লাড়া দেয় আর জেনকে গিয়ে আজকে ডেট হওয়ার প্রপোজ করতে বলে। এরপর ম্যাট তার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে জেন, আমি কি তোমার আজকের ডেট হতে পারি? মানে সে আজকে জেনের সাথে ঘুরতে চায়। জেন আমতা আমতা করে বলে, ঠিক আছে, যা দেখে সবাই তো খুশি হয়ে যায়। আর এরপর তারা সবাই মিলে ঘুরতে থাকে। তখন কিছু মেয়েদের দেখে সে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে তারা কি সেলিনকে দেখেছে কিনা। তারা বলে, ওই সাইকোটা হয়তো কোথাও বসে ড্রয়িং করছে। এই বলে তারা হাসাহাসি করছিল। তখন অ্যানাউন্স করে বলা হয় যে ফাউন্ডেশন সিরামনির সময়ে ব্লাডি নাইট অফ থাকবে। এরপর তারা সবাই একসাথে ঘোরাঘুরি করে। এইভাবে ঘুরতে ঘুরতে রাত হয়ে যায়। তারা সবাই মিলে সেলফি তোলে আর তখনই সেখানে ব্ল্যাক গ্যাং আর ডেমন
গড গ্যাং এর সবাই এসে হাজির হয় আর তারা তো এদেরকে দেখে ভয় পেয়ে যায়, কারণ এখন তো 7টার উপরে বাজে। ম্যাট তখন জেনের হাত শক্ত করে ধরে রাখে, কিন্তু যেহেতু ব্লাডি নাইট অফ আছে তাই তারা সবাই চুপচাপ চলে যায়। আর এদিকে জেনরা তো ভয়ে জমে গেছিল। এরপর অ্যানাউন্স করে যেসব স্টুডেন্টরা পারফর্ম করবে তাদেরকে ডাকা হয়। তখন ম্যাট চলে যায়, যা দেখে জেন বলতে থাকে ম্যাট কেন চলে গেল। তারা বলে এটা তোমার জন্য একটা সারপ্রাইজ, শুধু দেখতে থাকো। এরপর তারা বসেছিল, তখন তারা ম্যাটের ব্যাপারে বলতে থাকে যে ম্যাট অনেক হট আর ম্যাট নাকি জেনের প্রথম ক্রাশ ছিল। এইসব নিয়ে মজা করছিল আর এস তো এইসব দেখে প্রচুর জ্বলতে থাকে। এরপর ম্যাট পারফর্ম করার জন্য মেকআপ রুমে যায় মেকআপ নিতে, তখন বাকিরা যায় তাকে উইশ করতে। তখন ম্যাট জেনের থেকে গুড লাক কিস চায়। জেন তো করতে চায় না, সবাই তাকে জোর করতে থাকে। মেবি ওদের ওখানে ওরা ফ্রেন্ডদেরকে কিসও করে, মানে যা খুশি তাই করবো, বাট উই আর ফ্রেন্ডস। এটা কেমন ফ্রেন্ডশিপ আই ডোন্ট নো। আর ফিলিপাইন ড্রামার এই একটা সমস্যা যে নায়িকাগুলোকে পুরো 12 ভাতারি টাইপের ক্যারেক্টার দেয়। তো যাই হোক, জেন ম্যাটের গালে কিস করতে যায় আর তখনই সেখানে এস চলে আসে আর বলে তুমি কি এই কম্পিটিশনের রুলস জানো না? জেন বলে কিসের রুলস? আজকের দিনের রুলস আমি অর্গানাইজ করেছি আর এখানে এমন কিছুই হচ্ছে না যেটা রুলস ব্রেক করে। এস বলে হ্যাঁ হচ্ছে, তুমি নিজেও একজন পার্টিসিপেট, তাই তুমি কাউকে কিস করতে পারবে না আর না কেউ তোমাকে কিস করতে পারবে, স্পেশালি তোমার বন্ধুরা তো একদমই না। তার এই অদ্ভুত বানানো রুলস শুনে তো জেন অবাক হয়ে যায়। ম্যাট বলে তাহলে হাগ করতে পারবো? সে বলে না, হাগও করতে পারবে না। এই বলে সে জেনের হাত ধরে টেনে নিয়ে যায় আর ম্যাট এস কে ভেঙাতে থাকে। এরপর তারা সবাই এখানে চলে আসে আর মিস্টার হ্যান্ডসাম অ্যান্ড মিস বিউটি নামের একটি কম্পিটিশন তারা অ্যারেঞ্জ করেছিল আর অনিল অ্যাঙ্কারিং করছিল এবং এক এক করে সব কাপলদেরকে ইন্ট্রোডিউস করছিল। তখন একদম শেষে ম্যাটকে ডাকা হয়, তবে ম্যাটের কোনো পার্টনার ছিল না, সে একাই স্টেজে চলে আসে। ম্যাটের ফ্রেন্ডসরা আর জেন ম্যাটকে চিয়ার আপ করতে থাকে। তখন এসকে জ্বালানোর জন্য ম্যাট তার শার্ট খুলে বডি শো করতে থাকে আর তখন এস করে কি সে জেনের চোখ চেপে ধরে রাখে আর মেয়েরা তো ম্যাটকে দেখে লাফালাফি করতে থাকে। জেন কোন রকমে এস এর হাত ছাড়িয়ে দেয়। তখন ম্যাটকে কিছু বলতে বলা হয়, তখন জেন তাকে চিয়ার আপ করলে এস তার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, মানে সে কিছুতেই তাকে ম্যাটকে দেখতে দেবে না। জেন তাকে টেনে বসিয়ে দেয়। এদিকে ম্যাট স্পিচ দিচ্ছিল, তাকে জিজ্ঞেস করা হয় তার পার্টনার কোথায়। ম্যাট বলে আসলে আমার পার্টনার ছিল, কিন্তু সে শেষ পর্যায়ে পিছু হটেছে। আর ম্যাট এই চালটা চালে যেন জেন তার পার্টনার হয়, আর সত্যি এটাই হয়। জেন তার পার্টনার হতে চায়, কিন্তু এইসব দেখে এস তো অনেকটা রেগে যায়। সে ম্যাটকে ডিসকোয়ালিফাইড করতে চায়, কিন্তু জেন বলে না, তুমি এমনটা করবে না, আমি তার পার্টনার হব। এই বলে স্টেজে চলে যায়, যা দেখে সবাই তাদের চিয়ারা করছিল, কিন্তু এস তো জ্বলে পুড়ে ছাড়খাড়া হয়ে যাচ্ছিল, কি করবে কিছুই বুঝতে পারছিল না। আর তখনই হঠাৎ ওখানে অনিলের গার্লফ্রেন্ড ফ্রিজিকে দেখে হঠাৎ তার হাত টেনে ধরে স্টেজে চলে যায়। ফ্রিজিও এতে অবাক হয়ে যায়। এস অনিলকে চুপি চুপি বলে তাদের নামও ঘোষণা করতে, মানে এস কিন্তু ভালোই রিভেঞ্জ নিতে জানে। এইবারে এসকে দেখে তো সবাই আরো বেশি লাফালাফি করতে শুরু করে। জেন এইসব দেখে হা করে তাকিয়ে থাকে, তাকে দেখে বোঝা যাচ্ছিল তারও জেলাস হচ্ছে। তখন এস কি করে, সেও ম্যাটের মতো শার্টের বোতাম খুলে বডি শো করাতে থাকে আর তার জিম করা বডি দেখে তো সবাই পাগল হয়ে যায়। আর আমার এত লজ্জা লাগছে কেন বুঝতে পারছি না। সে জেনের কাছে এসে তাকেও দেখাতে থাকে আর জেনও বেশরমের মতো তাকিয়ে দেখে। এস তার কানে কানে বলে এখন তোমার যত খুশি দেখে নাও, আর শুধু আমাকেই দেখবে, অন্য কাউকে দেখার দরকার নেই। আর এটা হলো সুপ্রিমোর অর্ডার, মানে যা খুশি তাই অর্ডার করবে আর আমাকে সেটাই মানতে হবে। জেন তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এস বলে তুমি কোনোভাবেই না করতে পারবে না, তোমাকে এটা করতেই হবে। এই বলে সে চলে গেলে জেন হতবম্ব হয়ে বসে পড়ে। সে তো মনে মনে অনেক খুশি ছিল, সে বুঝেই যায় যে এস তাকে পছন্দ করে। এরপর অনিল তাদেরকে ব্যাকস্টেজে চলে যেতে বলে, তাই সে চলে যায়। অনিল যখন আবারও সবাইকে ডাকে তখন দেখা যায় জেনের পাশে এস এসে দাঁড়িয়েছে। জেন জিজ্ঞেস করতে থাকে তুমি এখানে কি করছো, ম্যাট কোথায়? এস বলে আমি তার জায়গা নিয়ে নিয়েছি, কারণ আমাকেই তোমার পাশে বেশি মানায়। কেন, তুমি কি ম্যাটের পার্টনার হতে চাও? তুমি কি তার বডি দেখতে চাও? জেন বলে হ্যাঁ, আমি তাকেই আমার পার্টনার হিসেবে চাই। এস বলে মানছি তার সাথে তোমায় দেখতে ভালো লাগে, কিন্তু আমার সাথে তোমাকে সবচেয়ে বেশি ভালো লাগে। তখনই সেখানে ম্যাট আর ফ্রিজি এসে একজন আরেকজনের পার্টনার হয়ে যায়, যা দেখে সবাই তো অবাক হয়ে যায় যে এইসব কি হচ্ছে। এরপর অনিল সবাইকে স্টেজে ডাকে আর সে মিস্টার হ্যান্ডসাম এবং মিস বিউটিফুলের নাম ঘোষণা করে। এস তো ভাবে জেনই হবে মিস বিউটিফুল। তখন অনিল মিস বিউটিফুল হিসেবে ফ্রিজির নাম ঘোষণা করে, মানে অনিল একটা হারামখোর, তার গার্লফ্রেন্ড বলে সে ফ্রিজির নাম ঘোষণা করলো। এতে জেনের অনেকটা খারাপ লাগে। ফ্রিজিকে ক্রাউন দেওয়া হয়, সে তো অনেক খুশি ছিল। ম্যাটও এইসব দেখে রেগে যায় আর এস তো এত রেগে যায় যে ফ্রিজির হাত থেকে সে মাইকটা কেড়ে নিয়ে বলে এটা অনেক বড় মিস্টেক হয়ে গেছে। মিস শন এখানে মিস বিউটিফুল হওয়ার যোগ্য, কারণ এখানকার সব মেয়েদের চেয়ে সে সবচেয়ে বেশি গর্জিয়াস। জেনের এসবে খারাপ লাগে। তখন অনিল বলে চিন্তা করবেন না মিস্টার সুপ্রিমো, কারণ আপনি হলেন এই বছরের মিস্টার হ্যান্ডসাম। এস রেগে অনিলকে গালি দিয়ে বলে আমি ইন্টারেস্টেড নই। এই বলে মাইকটা ফেলে দিয়ে
ওখান থেকে চলে যায়। জেন বুঝতে পারে না সে কি করবে। এরপর জেন মন খারাপ করে দাঁড়িয়েছিল, তাই ম্যাট তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। জেন কিছু না বলে ওখান থেকে চলে আসে আর এস কে খুঁজতে খুঁজতে পেয়ে যায়। এস বলে আমাকে খুঁজছিলে তাই না? জেন বলে আমি কেন তোমাকে খুঁজবো? সে বলে আমি তোমাকে ভালো করে চিনি। এস বলে তুমি কি তোমার শাস্তি পাওয়ার জন্য রেডি আছো? তুমি কি তোমার জীবন বাঁচানোর জন্য ভিক্ষা চাইবে না? আর তোমাদের হয়তো মনে আছে জেনকে এস সাহায্য করেছিল, যেটা শাস্তি হিসেবে জেনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো জেন চুপ থাকলে এস বলে তুমি অন্যদের জীবন বাঁচাতে ভিক্ষা চাও, কিন্তু নিজের জীবনের ক্ষেত্রে তুমি এটা কেন করছো না? জেন বলে কারণ আমি জানি এতে তোমার পজিশন ঝুঁকিতে পড়বে যদি তুমি আমাকে বাঁচাও, তাই প্লিজ আমাকে বাঁচিও না। যেটা ঠিক সেটাই করো। এস বলে আমার জন্য যেটা ঠিক সেটা কি অন্যদের ক্ষেত্রেও? কারণ আমি ফিল করতে পারছি যে তোমাকে হেল ইউনিভার্সিটি থেকে বের করাই আমার জন্য সবচেয়ে সঠিক কাজ, আর আমি তোমাকে হেল ইউনিভার্সিটি থেকে বের করবই। জেন তার এই কথা শুনে অবাক হয়ে যায়, কিন্তু সে বলে আমি এটা চাই না। এস তার হাত ধরে বলে তুমি কেন আমাকে বুঝতে পারছো না জেন? আমি তোমার জন্য সবকিছু করতে রাজি, কারণ আমি চাই না তোমার কোনোভাবেই ক্ষতি হোক। জেন বলে যখন থেকে আমি এখানে এসেছি তখন থেকেই এই সবকিছুর সাথে জড়িয়ে গেছি, কিন্তু যদি তুমি আমাকে এখান থেকে চলে যাওয়ার জন্য ফোর্স করো তাহলে আমি বলবো তুমি আমাকে এখনই মেরে ফেলো, কারণ আমি কোনোভাবেই আমার ফ্রেন্ড এবং বাকি সব স্টুডেন্টদেরকে ছাড়া এখান থেকে যাব না। এস বলে আমি আমার কথা ফিরিয়ে নিলাম, আমি তোমার শাস্তি কার্যকর করব না, শুধুমাত্র একটি শর্তে। এস তার হাত ধরে বলে তুমি শুধুমাত্র আমার হবে জেন, আমি তোমাকে প্রোটেক্ট করতে চাই, তাই তুমি আমার সাথে থাকবে, আমি তোমাকে আমার পুরো পৃথিবী বানিয়ে নিব। জেন অবাক হয়ে তার এইসব কথা শুনে আর বলে এরপরে কি হবে যদি আমি তোমার হই? এস বলে যদি তুমি আমার হও আমি আর কোনো কিছুকেই পরোয়া করব না, কারণ তুমি আমার জীবনে সবকিছু হবে। আমি কেয়ার করি না যে জীবন আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করাবে, তুমি আমার জীবনের সবকিছু হবে এবং থাকবে, তাই আমার আর কোনো কিছুই হারানোর থাকবে না, কারণ আমি যা চাই সেটা হলো শুধুমাত্র তুমি। এই বলে সে জেনকে কিস করতে যায়, কিন্তু তখনই কারো চিৎকার শোনা যায়, তাই তাদের আর কিস করা হয় না। এটা দেখে তো আমার মনটাই ভেঙে গেল যে এতদিন পরে একটা কিস করার পালা আসলো, সেটাও হলো না। পরিচালকের ওপরে যেন ঠাড়া পড়ে। তো এরপর দুজনে এখানে এসে দেখে এটা আসলে সেলিনের লাশ, সেলিনকে কেউ মেরে ফেলেছে। এটা দেখে জেন অনেক কান্না করতে থাকে। তখনই সে সেলিনের লাশ ভালো করে দেখে বুঝতে পারে যে এটা ব্ল্যাক গ্যাং এর কাজ, তাই সে রেগে ম্যাটের দিকে তাকায় আর তার হাত ধরে ওখান থেকে নিয়ে যায়। দূরে এসে জিজ্ঞেস করে তুমি কি সেলিনের হত্যার সাথে জড়িত? তুমি কেন এটা করলে? ম্যাট তার এইসব কথা শুনে অবাক হয়ে যায় আর বুঝতে পারে জেন জানে যে সে ব্ল্যাক গ্যাং জয়েন করেছে, কিন্তু ম্যাট বলে আমি এটা করিনি। জেন বলে মিথ্যাবাদী, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম ম্যাট, তুমি কিভাবে আমাদের সাথে এরকম করতে পারলে? আমাকে কিভাবে ধোকা দিতে পারলে? এগুলো বলে সে অনেক কান্না করতে থাকে। ম্যাট বলে আমি সত্যি বলছি জেন, আর আমি তোমাকে ধোকা দেইনি। জেন বলে তাহলে তুমি কেন ব্ল্যাক গ্যাং জয়েন করলে? যেন তুমি না মরো? তোমার আরো বন্ধুদের দরকার ছিল, আমরা কি এনাফ ছিলাম না? তখন আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। নাজির ম্যাটকে বলছিল খুব শীঘ্রই একটা বড় যুদ্ধ হবে আর আমার বিশ্বাসযোগ্য কাউকে প্রয়োজন ছিল, তাই আমি তোমাকে কো-লিডার বানিয়েছি। ম্যাট বলে তুমি আমাকে বিশ্বাস করতে পারো। তখনই নিকি এসে বলে তুমি বললে যে তুমি পাওয়ার চাও, কিন্তু পাওয়ার কেন চাও? ম্যাট বলে আমার পাওয়ার দরকার, কারণ আমি আমার ফ্রেন্ডদেরকে প্রোটেক্ট করতে চাই, আর আমি জানতাম এটা আমি নিজ থেকে করতে পারতাম না, আর এর জন্যই আমি ব্ল্যাক গ্যাং জয়েন করেছিলাম। সে এই সব কথা জেনকে খুলে বলে। সে বলে আমি নিজেকে বাঁচানোর জন্য না, আমি আমার ফ্রেন্ডদেরকে বাঁচানোর জন্য তাদের গ্যাং জয়েন করেছিলাম। জেন এটা শুনে কান্না করতে থাকে। ম্যাট বলে আমি আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তিকে প্রোটেক্ট করতে চেয়েছিলাম। জেন কান্না করতে থাকে যে সে ম্যাটকে ভুল বুঝেছে। ম্যাট কান্না করে বলে আমি তোমাকে কখনোই পরিত্যাগ করব না জেন, মৃত্যু পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। দুজনে কান্না করতে থাকে আর তখনই ডেমন গড গ্যাং এর কিছু ছেলেরা ওখানে চলে আসলে তারা দুজন ভয় পেয়ে যায়। ম্যাট তাকে বলে তুমি এখানেই থাকবে, বাইরে আমার সাথে যাই হয়ে যাক না কেন তুমি কোনোভাবেই এখান থেকে বের হবে না, চোখ বন্ধ করে রাখবে। জেন তার জন্য কান্না করতে থাকে। ম্যাট বাইরে চলে আসলে তাদের সাথে ফাইট শুরু হয়ে যায়। ম্যাট তাদের সাথে লড়াই করতে থাকে, কিন্তু সে এত জনের সাথে পেরে ওঠে না, তাকে তারা মারতে থাকে। আর জেন এসব শুনে মুখ চেপে প্রচন্ড কান্না করছিল, তার কাছে করার মতো কিছুই ছিল না। এদিকে ছেলেগুলো ম্যাটের মাথায় আঘাত করবে, তখনই পেছন থেকে সুপ্রিমো এসে তাকে ধরে ফেলে আর সে সবার সাথে ফাইট করতে থাকে, সবাইকে মেরে সে শুইয়ে দেয়। তখনই এখানে ব্ল্যাক গ্যাং এর দলবল চলে আসে। সুপ্রিমো ম্যাটকে টেনে তোলে আর তাদেরকে ম্যাটকে নিয়ে যেতে বলে। ম্যাট তো এইটা দেখে অবাক হয়ে যায়। এরপর এস জেনের কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলে ম্যাট একদম ঠিক আছে, তুমি চিন্তা করো না। এরপর সে ওখান থেকে তাকে নিয়ে আসে। এরপর আমরা সেই হিডেন ল্যাবের সিন দেখতে পাই, যেখানে কেউ একজন রিসার্চ করছিল। তখনই কিছু লোক দুটি মেয়ের লাশ ওখানে নিয়ে আসে, তাদের মাথায় নাম্বার লেখা ছিল, অর্থাৎ সে তাদেরকে সাবজেক্ট হিসেবে তার রিসার্চের কাজে ব্যবহার করছে। যাই হোক, এদিকে ম্যাটের জ্ঞান ফিরে আসে। নার্স চেক করে বলে ম্যাট এখন একদম ঠিক আছে। ম্যাট বলতে থাকে অনেক ব্যথা করছে। জেন বলে কোথায় ব্যথা করছে? সে বলে হাতে, কারণ তুমি আমার হাতের উপর বসে আছো। এই শুনে বাকিরা সবাই
সবাই হাসে আর তারা ওখান থেকে চলে যায়। তখন ম্যাট জেনকে সরি বলে তার থেকে সবকিছু লুকানোর জন্য, কিন্তু জেন বলে ক্ষমা তো আমার তোমার থেকে চাওয়া উচিত। আমি তোমাকে প্রমিস করেছিলাম যে আমি তোমাকে বিশ্বাস করব, কিন্তু আমি প্রমিস ভেঙে ফেলেছি, তাই আই এম সরি। ম্যাট বলে তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই, আমি বুঝতে পারি। জানো জেন, আমার ব্যথায় একটুও কষ্ট লাগছে না, কিন্তু আমার কষ্ট লাগছে এইটা দেখে যে মেয়েটিকে আমি ভালোবাসি সে কান্না করছে। জেন তাকে কিছু বলতে চাইলে ম্যাট বলে কিন্তু আমি জানি আমার আগে তার হৃদয়টা অন্য কেউ নিয়ে নিয়েছে, কারণ ম্যাট তখন দেখেছিল এস জেনকে জড়িয়ে ধরছে। ম্যাট বলে কিন্তু তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি সত্যি তোমার জন্য খুশি। ফাইনালি আমাদের জেন কাউকে ভালোবাসলো, তাই আমি কোনোভাবেই সেলফিশ হতে পারবো না এবং তোমার ভালোবাসা পাওয়ার জন্য আর ফাইটও করব না। আমি জানি দিন শেষে তুমি যাকে চুজ করবে সে আমি নই। জেন কান্না করতে থাকে। ম্যাট বলে কিন্তু তুমি শুধু আমাকে প্রমিস করো যে তুমি আর কখনোই কান্না করবে না। আমাকে শুধু এই একটা জিনিসই দাও, এটাই আমার জন্য যথেষ্ট হবে। প্লিজ আমাকে প্রমিস করো, কারণ তোমার কান্না দেখলে আমার অনেক কষ্ট হয়। তুমি কি তোমার বেস্ট ফ্রেন্ডকে এটা প্রমিস করতে পারবে না? জেন তাকে প্রমিস করে যে সে আর কান্না করবে না। এরপর সে এস এর কাছে চলে আসে আর ম্যাটকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায়। এস বলে তুমি কি ঠিক আছো? সে বলে হ্যাঁ, ম্যাট আমাকে বাঁচিয়েছে। এস বলে তোমার মতো বন্ধু পেয়ে ম্যাট সত্যি অনেক লাকি, আর আমিও একদিন তার মতো লাকি হতে চাই। এই শুনে জেন স্মাইল করে। পরদিন সুপ্রিমোর সাথে নাজের ধাক্কা লাগলে নাজের তাকে বলে তোমার কি ভয় হয় না? যদি তুমি তোমার পজিশন হারিয়ে ফেলো তাহলে তাকে আর বাঁচাতে পারবে না। সে বলে আমি তোমার সিক্রেট জানি সুপ্রিমো, মানে সে জেনে গেছে সুপ্রিমো জেনকে ভালোবাসে। সে বলে তোমার কি মনে হয় রেজ কেন এতদিন যাবত চুপ করে আছে? সুপ্রিমো বলে তুমি নিজেই গিয়ে তাকে জিজ্ঞেস করছো না কেন? এই বলে সে চলে আসে। এদিকে জেন বসেছিল আর তখনই ওখানে রেজের গার্লফ্রেন্ড রোকসেন এসে তাকে জ্বালাতে শুরু করে আর বলতে থাকে ক্যান্টিনে গিয়ে আমাদের জন্য খাবার নিয়ে এসো। জেন এইসব শুনে চুপচাপ উঠে চলে আসে। কিছুটা রেগে এস এর অফিসে এসে কাজ করতে থাকে। এস তখন তার মুখ দেখেই বুঝে যায় যে জেন না খেয়ে আছে, তাই সে তাকে খাবার দেয় এবং ওটা খেতে বলে। জেন বলে আমার এখন ক্ষুধা পায়নি, কাজ শেষে খেয়ে নিব। তখন মিস কাত এসকে উদ্দেশ্য করে বলে আমার মনে হয় তুমি জেনের একটু বেশি ক্লোজ হচ্ছ, তুমি কি তোমার পজিশন ভুলে গেছো? এস বলে আমি জানি আমি কি করছি, কিন্তু আমি কেয়ার করি না, তাই সবাই এখনই রুম থেকে বেরিয়ে যাও। জেন তো হা করে তার এইসব কর্মকাণ্ড দেখে। তাদের টু শব্দ করার সাহস হয় না, তাই তারা ওখান থেকে চলে যায়। এস তার সামনে বসে বলে এটা আমি তোমার জন্য ক্যাফেটেরিয়া থেকে এনেছি। খাবারে মাংস ছিল, তাই জেন বলে আমি পাতাযুক্ত খাবার খাই, মাংসের খাবার বেশি খাই না। মানে বুঝতে পারছো ওরা তো ডায়েট করে। কিন্তু এস সেটা শুনে বলে তো আমি কি তোমাকে ঘাস খাওয়াবো? তোমার প্রোটিনের দরকার আছে। জেন বলে তেলযুক্ত খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয়, খেলে হার্টের অসুখ হয়। এস বলে আর একটা কথা না, চুপচাপ খেয়ে নাও, না হলে। জেন বলে না হলে কি? এস তখন উঠে দাঁড়িয়ে যায় আর বলে না হলে আমি তোমাকে খেয়ে ফেলবো। এটা শুনে জেন তাড়াতাড়ি করে ভাত মুখে দেয় আর বলে এবার খুশি? এস বলে এত খুশি যে তুমি কল্পনাও করতে পারবে না। যাই হোক, এরপর আমরা আবারও ওই হিডেন ল্যাবের সিন দেখতে পাই। ওই রিসার্চার মাস্ক পরা ব্যক্তিগুলোকে বলে এই লাশগুলো নিয়ে গিয়ে পুড়িয়ে দিতে, আর তখন আমরা এখানে সেই মেয়েটার লাশও দেখতে পাই যে সেদিন জেনকে ওষুধ দিয়ে বাঁচিয়েছিল। লোকটা তাকে একটি ইনজেকশন দেয় আর সিনটা এখানেই কাট হয়। এরপর আমরা জেনকে দেখতে পাই সে পি ক্লাস শেষে হোস্টেলে যাচ্ছিল, আর তখনই কেউ তার হাত টেনে ধরলে সে ভয় পেয়ে যায়। আমরা দেখি এটা এস। এস বলে আমি যদি তোমার শত্রু হতাম তাহলে তুমি এখনই মারা যেতে। এস বলে তুমি বলেছিলে তুমি তাইকোয়ান্ডো জানো, তাহলে আমাকে এখন মুভ করে দেখাও। আর এরপর সে এস এর সাথে তাইকোয়ান্ডো ফাইট করতে থাকে, তবে সে এস এর সাথে পেরে উঠছিল না, তাই সে অনেকটা রেগে যায়। এস তখন তাকে ধরে ফেলে আর বলে তুমি কি ভালোভাবে প্র্যাকটিস করোনি? তখনই জেন বলে আমি শুধু তাইকোয়ান্ডো না আর অনেক কিছুই জানি। এই বলে তাকে অন্য স্টাইলে মেরে ফেলে দেয় আর তার উপরে গিয়ে বসে। এস তাকে ধরে কিস করতে গেলে সে ফাইট করার জন্য আবার উঠে দাঁড়ায় আর বলে একটা ভুল মুভমেন্ট করলেই আমি তোমার বলে লাথি মেরে দিব। মানে বল মানে বুঝতেই পারছো যে মেন সুইচের সাথে যে বল থাকে সেটার কথা বলছে। কিন্তু এস তাকে আরো রাগিয়ে দিতে থাকে। সে বলে যদি তুমি আমার বলে লাথি দাও তাহলে আমি তোমাকে বাচ্চা কিভাবে দিব? মানে আমি বুঝি না ছেলেরা মেয়েদেরকে জ্বালিয়ে কি শান্তি পায়। জিন আরো রেগে তাকে মারার চেষ্টা করে, কিন্তু বেচারি এস কে একবারও টাচ করতে পারে না। উল্টে এস তার পা ধরে তাকে ফেলে দেয়। এরপর এস তাকে বলে তুমি ডিফেন্স করতে জানো না, আমি তোমাকে শেখাবো। জেন তাকে ধন্যবাদ জানায় আর শান্ত হয়ে যায়। এস তার চুলগুলো ঠিক করে দেয়। তারা অনেকটা ক্লোজ ছিল, দেখে মনে হচ্ছিল তারা কিস করবে, কিন্তু না, এবারেও তারা কিস করে না। এরপর জেন তাকে জিজ্ঞেস করে তুমি কেন আমাকেই তোমার সেক্রেটারি হিসেবে চুজ করলে? অন্য কাউকে তো করতে পারতে, যেমন অ্যাঞ্জেলিকা। এস বলে সে এই পজিশনের জন্য পারফেক্ট নয়। জেন বলে আসলে তুমি তাকে কঠিন সময়ে ফেলতে চাওনি, কারণ তুমি হয়তো তাকে পছন্দ করো, তাই না? এস বলে না, যদি সে সঠিকভাবে দায়িত্ব পালন না করতে পারে তাহলে এটা আমার জন্যই ঝামেলা। যেমন ফ্রিজি, সে তো রক্ত দেখেই ভয় পেয়ে যায়। জেন বলে কারোরই তোমার মতো এত রক্ত দেখে সহ্য করার ক্ষমতা নেই। এস বলে আমি সবার রক্ত সহ্য করতে পারবো শুধুমাত্র
তোমারটা ছাড়া, কিন্তু আমি তোমার একটা জিনিস পছন্দ করি না। তুমি অন্যদের বাঁচাতে সবকিছু করতে পারো, কিন্তু নিজের ক্ষেত্রে পারো না। এমনকি তুমি আমার কাছে বাঁচার জন্য মিনতিও করনি। জেন বলে, কারণ আমি জানি তোমার পজিশন এতে ঝুঁকিতে পড়বে। এস বলে, তুমি মনে হয় এখনো বুঝতে পারোনি, তাই না? যখন আমি লাইকা আর তার মাকে বাঁচিয়েছিলাম তখন আমাকে অনেক কথা শুনিয়েছে ভায়োলেট আর ফ্রান্সিসকো। আমি এই পজিশনকে মিডল ফিঙ্গার দেখাই। আমার এসব পজিশনের দরকার নেই যদি তুমি না থাকো। জেন বলে, কিন্তু তুমি এই পজিশনের জন্য অনেক পরিশ্রম করেছো, এই জন্যই তো সবাই তোমায় এত সম্মান করে আর তোমার কমান্ড ফলো করে। এস বলে, তাই তাহলে আমি কি তোমাকে একটা অর্ডার দিতে পারি? জেন বলে, অবশ্যই এস, আমি তোমার জন্য যে কোনো অর্ডার ফলো করতে পারি, প্লিজ আমাকে অর্ডার দাও। এস বলে, তুমি এখন থেকে আমি ছাড়া আর কারো অর্ডার ফলো করবে না, এটাই সুপ্রিমোর অর্ডার। এই বলে তার কপালে আলতো করে একটা চুমু দেয়। তখন আমরা দেখি নিকি তাদের দুজনের উপর নজর রাখছিল। এরপর জেন ওয়াশরুমে ছিল, সে চলে যাচ্ছিল আর তখনই সেখানে নিকি এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার গলায় পা দিয়ে চেপে ধরে বলে, তুমি সবকিছু নষ্ট করে দিচ্ছ। জেন বলতে থাকে, আমি কি করেছি? নিকি বলে, তুমি যা খুশি করো, শুধু সুপ্রিমোর থেকে দূরে থাকো। এটা শুনে জেন হেসে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন তোমার কথা মতো চলবো? নিকি তার মুখ চেপে ধরে বলে, সুপ্রিমোর থেকে দূরে থাকো, না হয় তুমি মরবে। সে তার আঙুল দিয়ে জেনের মুখে আঘাত করে। জেন তাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু নিকি আবারও তাকে ধরে ফেলে আর গলা চেপে বলে, আমি কোনোভাবেই তোমাকে আর সুপ্রিমোকে সবকিছু নষ্ট করে দিতে দিব না। যদি তোমাকে আমি সুপ্রিমোর ক্লোজ হতে দেখি তাহলে তোমায় আমার টেম্পার ফেস করতে হবে। এগুলো বলে সে চলে যায়। এরপর জেন নিচে আসলে সে এস কে ইগনোর করে চলে যাচ্ছিল। এস তখন তাকে দেখে বলে, তোমার কি হয়েছে আমাকে বলো। জেন তার হাত ঝটকা মেরে সরিয়ে দেয় আর বলে, আমি আমার নিজের যুদ্ধ নিজে লড়াই করতে পারবো। এই বলে সে মেডিকেল রুমে এসে ফার্স্ট এইড নেয়। তখন নার্স তাকে জিজ্ঞেস করে, তোমার আর সুপ্রিমোর মধ্যে কি কিছু আছে? সে বলে, যদি কিছু থাকেও তাতে আপনার কি? তখন নার্স তার কাছে এসে বলে, আমি অনেক ক্লান্ত জেন, আমি প্রমিস করেছিলাম যে আমি সবাইকে সুস্থ করে তুলবো যারা এখানে অসুস্থ হয়ে পড়বে, কিন্তু এখন তারা আমাকে হুমকি দিচ্ছে। সে কান্না করে বলে, আমি তাদের হাতের পুতুল হয়ে ক্লান্ত হয়ে গেছি, আমি জানি আমি কখনোই এখান থেকে বের হতে পারবো না। তখন জেন তার হাত ধরে বলে, আমি কোনোভাবেই তাদেরকে জিততে দিব না, এই যুদ্ধ এখনো শেষ হয়নি, আমরা অবশ্যই এই জায়গা থেকে পালিয়ে যাব। তখন নার্স বলে, যেদিন তোমাকে আর তোমার আরেক বন্ধুকে বিষ দেওয়া হয়েছিল সেদিন আমি তোমাদেরকে একটা মিথ্যা বলেছিলাম। তোমার শরীরে যে বিষ পাওয়া গেছে সেটা কোনো সাধারণ বিষ নয়, সেটা একটা কেমিক্যাল কম্পাউন্ড থেকে এসেছে, আর এই কেমিক্যালটা এই ক্লিনিকের। এই বলে সে একটি ডকুমেন্ট বের করে আর বলে, একজন স্টুডেন্ট আমাকে অনুরোধ করেছিল এই কেমিক্যালটা দেওয়ার জন্য, আর এই স্টুডেন্টকে তুমি খুব ভালো করেই চেনো, অর্থাৎ যে ব্যক্তি ওই কেমিক্যালটা নিয়েছিল এটা তার ডকুমেন্ট। জেন ওখানে নামটা দেখে অবাক হয়ে যায়। ডকুমেন্টটা নিয়ে জেন ওখান থেকে বেরিয়ে আসে আর মনে মনে বলছিল, আমি উইশ করেছিলাম যে এটা করেছে এটা যেন সে না হয়, কিন্তু সে এটা কিভাবে করতে পারলো? আজকে রাতে আমাকে সমস্ত সত্যিটা বের করতে হবে। রাতে জেন পড়াশোনা করছিল আর তখন তার কাছে ম্যাট এসে বসে। তারা দুজনে এখানে অনেকক্ষণ গল্প করে। এরপর তার সব ফ্রেন্ডরা ট্রুথ অর ডেয়ার খেলতে বসে। তখন মিয়া ডেয়ার নিলে তাকে গান গাইতে বলা হয়, তাই সে গান গায়। ভ্যানেসা ট্রুথ নিলে জিজ্ঞেস করা হয় হেল ইউনিভার্সিটিতে তার ক্রাশকে। ভ্যানেসা বলে, এখানে এমন কেউ নেই যে আমার ক্রাশ। ডেভকে জিজ্ঞেস করা হয় অ্যাকোয়েন্টেন্স পার্টির রাতে তার ক্রাশ কে ছিল। ডেভ বলে, অবশ্যই এটা মিয়া, যদিও ওই দিন আমি ড্রাঙ্ক ছিলাম। জেন বলে, তাহলে তোমার সেদিন রাতের কথা মনে আছে তাই না? ডেভ বলে, কি করে মনে থাকবে না, সেদিন তো আমি মরতে মরতে বেঁচে গেছিলাম। জেন বলে, তাহলে তুমি ওই ড্রিঙ্কসটা কোথায় পেয়েছিলে যেটাই বিষ ছিল? তার এমন প্রশ্নে ডেভ হকচকিয়ে বলে, সেটা আমার কি করে মনে থাকবে? ভ্যানেসা বলে, জেন তুমি হঠাৎ এমন ভাবে কেন কথা বলছো? জেন তাকে ইগনোর করে ডেভকে বলে, তাহলে আইস কিউব গুলো কোথা থেকে নিয়েছিলে? ডেভ বলে, তুমি আসলে কি বলতে চাইছো, যে এটা আমার দোষ ছিল? আমি কিছুই করিনি জেন। জেন বলে, তুমি ছিলে, তুমি সেদিন আইস কিউব ড্রিঙ্কসে দিয়েছিলে, তবে তুমি একা ছিলে না, তোমার সাথে আরো একজন ছিল। সে চিৎকার করে সবাইকে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কে ছিল মনে আছে? ভ্যানেসা বলে, তুমি সব কি বলছো জেন? জেন তখন জেরোমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ওই সময় তুমি কোথায় ছিলে আর কি করছিলে জেরোম? জেরোম একদম চুপ করে থাকে, যা দেখে তাদের আর বুঝতে বাকি থাকে না যে এটা জেরোম করেছে। জেন ওই ডকুমেন্টটা জেরোমের দিকে ছুড়ে দেয়। ম্যাটও তখন ওটা দেখে, সবাই তার উপরে অনেকটা রেগে যায়। জেন চিৎকার করে বলে, তোমার কি এখন মনে পড়েছে যে তুমি এই পয়জনের জন্য রিকোয়েস্ট করেছিলে? জেরোম চিৎকার করে বলে, হ্যাঁ এটা আমি করেছি, আমি ড্রিঙ্কসে বিষ মিশিয়েছিলাম, আর আমি এটা করেছিলাম কারণ সে আমাকে বলেছিল যে এটা না করলে ম্যাডাম ভায়োলেট তোমার আরো বড় ক্ষতি করবে। তারা জিজ্ঞেস করে, সেটা কে এটা তাকে বলেছে? জেরোম বলে, একটা স্টুডেন্ট যার গায়ে লাল চাদর ছিল, যে মেয়েটা আমাদেরকে ক্লিনিকে সাহায্য করেছিল। আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই। মেয়েটি তাকে বলেছিল ম্যাডাম ভায়োলেট আর ফ্রান্সিসকো জেনকে মেরে ফেলার প্ল্যান করেছে। তারা জানতো না কবে তারা জেনকে মারবে, কিন্তু তারা আন্দাজ করতে পেরেছিল যে এটা অ্যাকোয়েন্টেন্স পার্টির দিন হতে পারে। তাই তারা ঠিক করে ম্যাডাম ভায়োলেট কিছু করার আগেই তারা
তারা জেনকে কম ক্ষতিকর বিষ দিয়ে অসুস্থ করে ফেলবে আর এরপর তাকে অ্যান্টিডোট দিয়ে বাঁচিয়ে নিবে। এজন্যই জেরোম ওই কেমিক্যালটা ক্লিনিক থেকে নিয়ে এসেছিল। সে বলে জেনকে বাঁচানোর এই একটাই উপায় ছিল যে তাকে বাঁচাতে হলে আগে তাকে আহত করতে হবে। তারা ঠিক করেছিল তারা এটা করার পরে খুব দ্রুত অ্যান্টিডোট দিয়ে আসবে আর মেয়েটি সেটাই করেছিল। আইস কিউবের মাধ্যমে খুব অল্প পরিমাণে বিষ সে দিয়েছিল যেন জেন এতে কম পরিমাণে এফেক্ট হয়। কিন্তু সেদিন তো জেন অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল, এর জন্য সে অনেকটা বেশি অসুস্থ হয়ে পড়েছিল। এজন্যই জেরোম সেদিন এত বেশি প্যানিক করছিল। সে মনে মনে সেদিন অনেক গিল্টি ফিল করে। এসব শুনে ম্যাট প্রচন্ড রেগে তাকে মারতে যায়, তবে তারা তাকে থামিয়ে দেয়। জেন ম্যাটকে শান্ত হতে বলে আর বলে তোমার তো অন্তত এটা বোঝা উচিত ছিল। যদিও জেরোম এটা আমাদের থেকে লুকিয়ে রেখেছে কিন্তু সে আমাকে বাঁচাচ্ছিল। ডেভ বলে এর মানে আমি টার্গেট ছিলাম না। সে বলে না। জেন বলে এর মানে আমাদের সাইডে এমন কেউ আছে যাকে আমরা চিনি না। এরপর জেন লাইব্রেরিতে বসেছিল, তখন ফ্রিজে তার পাশে বসে বলে তুমি কি ভয় পাচ্ছ না জেন? সে বলে আর আমাকে কি কারণে ভয় পেতে হবে? ফ্রিজে বলে সুপ্রিমোর জন্য, কারণ তুমি তাকে স্পয়েল করে দিচ্ছ। জেন বলে তুমি আসলে আমার থেকে কি চাইছো? সে বলে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই। জেন বলে তোমার ননসেন্স কথা শোনার জন্য আমার সময় নেই। তখন ফ্রিজে বলে সুপ্রিমোর জন্য হলেও তুমি কি এটা শুনবে না? আমি জানি আমি প্রথমে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আর আমি এটা করেছিলাম তোমাকে টেস্ট করার জন্য, কিন্তু তুমি মানো আর না মানো আমরা দুজনেই একই জিনিস চাই আর সেটা হলো সুপ্রিমোকে প্রোটেক্ট করা। জেন বলে তোমার কথা আমি কিভাবে বিশ্বাস করব? সে বলে আমি এটা বিশ্বাস করি যে সুপ্রিমো একমাত্র আশা যার মাধ্যমে আমরা এই জায়গা থেকে পালাতে পারবো। হ্যাঁ আমি জানি আমি তোমার সাথে কিছু সময় মিসবিহেভ করেছি, কিন্তু আমিও এই জাহান্নামের গর্ত থেকে বের হতে চাই, তাই চলো একসাথে কাজ করা যাক। জেন কিছুক্ষণ ভেবে বলে ঠিক আছে, কিন্তু আগে তোমায় আমার পজিশনকে সম্মান করতে হবে। ফ্রিজে বলে ঠিক আছে, তবে তুমি নিজের পজিশনের পূর্ণ ব্যবহার করবে আমি এটাই চাই। জেন বলে সেটা তোমায় বলতে হবে না। আরেকটা কথা হলো আমরা কিন্তু ফ্রেন্ডস নই, এটা শুধুমাত্র একটা ডিল। ফ্রিজে বলে ঠিক আছে, তাহলে চলো একসাথে লাঞ্চ করা যাক। এটা বলে দুজনেই ক্যাফেটেরিয়া আসে খাবার খেতে। জেন ড্রিঙ্কস নিতে আসে আর তখনই সেখানে রোকসেন এসে আবারও হাজির হয় আর বলে কেন জানি আমার মনে হচ্ছে এখানে আমার ব্যাগের মধ্যে থেকে সব পড়ে যাবে। এই বলে তার ব্যাগ থেকে সবকিছু ফেলে দিয়ে বলে আমি জানতাম যে এইটাই হবে, এখন তুমি আমাকে এইগুলো তুলে দিবে। জিন চুপচাপ তাকে তুলে দিচ্ছিল। তার ফ্রেন্ডরা এটা দেখে তাকে সাহায্য করতে আসে। সে চলে যাওয়ার সময় বলে আমি এই স্কুলের কুইন, তাই আমার আন্দাজ ভুল হয় না আর আমার ফিল হচ্ছে যে কিছু একটা হতে চলেছে। ভ্যানেসা বলে তোমার কি ফিল হচ্ছে না যে একটা হাতের ঘুষি তোমার মেকআপ করা ফেসটা চ্যাপটা করে দিবে? রোকসেন তখন ভ্যানেসাকে গালি দিলে মিয়া তাকে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। এতে রোকসেন তো কান্না শুরু করে দেয় আর তারা খাবার খেতে সবাই টেবিলে চলে আসে। সবাই তো মিয়াকে প্রশংসা করতে থাকে। মিয়া বলে এই চরটা সে ডিজার্ভ করে, কিন্তু জেন বলে তুমি কেন এমনটা করতে গেলে? সে রেগে আরো খারাপ কিছু করতে পারে। মিয়া বলে তাহলে আমি তাকে আবারও চর মারবো, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি নিজের খেয়াল রাখতে পারবো। তখন ওখানে এস আসলে তারা সবাই ক্লাসের বাহানা দিয়ে জেনকে রেখে ওখান থেকে চলে যায়। অ্যাঞ্জেলিকাও এসের সাথে ছিল, তাই ম্যাট তাকে নিয়ে যায়। জেন তখন সুযোগ বুঝে তার রিভেঞ্জ নিতে শুরু করে। সামনে করলার আইটেম ছিল তাই সে এস কে ওটা খেতে বলতে থাকে, কিন্তু এস বলতে থাকে তুমি কি আমাকে জন্তু ভেবেছো? আমি কোনোভাবেই এটা খাবো না। জেন বলে বাচ্চাদের মতো কেন করছো, তোমাকে এটা খেতেই হবে। এস আর কোনো উপায় না পেয়ে করলার তরকারি খায়, কিন্তু বেচারা তো এটা গিলতেও পারছিল না। সে বলে এটার স্বাদ জঘন্য। জেন তাকে বাচ্চাদের মতো শাসন করে যে তাকে এটা খেতেই হবে। এরপর তাকে পালং শাক খেতে বলছিল, কিন্তু এস বলে আমি এটা খাই না। কিন্তু জেন জোরাজুরি করলে সে ওটা খায়, কিন্তু এতে হঠাৎ করে এস এখানে কিছুটা অসুস্থ বোধ করে। জেন বলতে থাকে তোমার কি পালং শাকে অ্যালার্জি আছে? তুমি আমাকে আগে কেন বলনি? এস বলে তুমি এত চিন্তিত কেন হচ্ছ? আমি একদম ঠিক আছি। সে কাশতে শুরু করে আর বলে আমি তোমার এফোর্ট কোনোভাবেই নষ্ট হতে দিতে পারি না। জেনের তার জন্য অনেক খারাপ লাগছিল। এস এর কাশি অনেক বেড়ে যায়, তাই সে তাকে সামলানোর চেষ্টা করে আর সবার কাছ থেকে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। আর এরপর সে এস কে ক্লিনিকে নিয়ে আসে। নার্স তাকে একটা ইনজেকশন পুশ করে দেয় আর বলে এস ঠিক হয়ে যাবে, তবে তার এখন রেস্টের দরকার। আর তখনই সেখানে অ্যাঞ্জেলিকা এসে জেনকে বলতে থাকে তুমি সুপ্রিমোর ক্ষতি করেছো। এই বলে তাকে অনেকগুলো থাপ্পড় মারে। নার্স গিয়ে তাকে থামায় আর বলে সুপ্রিমো জানলে অবশ্যই খুশি হবে না যে তুমি তার সেক্রেটারিকে এইভাবে থাপ্পড় মেরেছো। সে বলতে থাকে সুপ্রিমো জেগে উঠলে অবশ্যই তাকে শাস্তি দিবে। নার্স তাকে ধরে বলে তুমি কি মজা করছো? তুমি কি জানো না যে সুপ্রিমো তাকে কোনোভাবেই কষ্ট দিতে পারে না? সে তখন বলে যদি সুপ্রিমো তাকে শাস্তি না দেয় তাহলে আমি তাকে শাস্তি দেব। তখনই আবারও মিস কাথ এসে জেনের উপর চিৎকার করতে শুরু করে। ওই যে কথায় আছে না, হাতি যখন কাদায় পড়ে চামচিকাও লাথি মারে। জেনের অবস্থা এখন এরকম। নার্স মিস কাথকে ওখান থেকে নিয়ে চলে গেলে সে এস কে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর সে হল রুমে চলে আসে। তার ফ্রেন্ডরা জানতে চায় এস এর কি অবস্থা। সে বলে তার এখনো জ্ঞান ফেরেনি, এই সব কিছু আমার দোষ। আমি যদি তাকে সবজি খেতে জোর
জোর না করতাম তাহলে এমনটা হতো না। মিয়া বলে নিজেকে কেন দোষ দিচ্ছ, তুমি তো জানতে না যে তার অ্যালার্জি আছে, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ভ্যানেসা বলে মিয়া ঠিক বলেছে, সুপ্রিমো ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তখনই ওখানে অ্যাঞ্জেলিকা তার দলবল নিয়ে হাজির হয়ে যায় আর বলে সুপ্রিমোর সাথে তুমি যা করেছো এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এখানে রোকসেনও ছিল। তখন ফ্রিজে এসে তাদের থামানোর চেষ্টা করে আর বলে তোমরা কি আবারও সমস্যা টেনে আনতে চাইছো। রোকসেন বলে তুমি কি জানো না আমাদের সুপ্রিমো এই মেয়েটির জন্য অসুস্থ হয়ে গেছে, সে প্রায় মারাই যাচ্ছিল। ফ্রিজি এটা জানতো না। জেন তাকে বলে আমি এটা ইচ্ছাকৃত ভাবে করিনি। অ্যাঞ্জেলিকা বলে তুমি ইচ্ছা করেই করেছো। সে বলে না, আমি কোনোভাবেই তাকে কষ্ট দিতে পারি না। তারা বলতে থাকে আমরা দেখেছি তুমি তাকে খাওয়ার জন্য জোর করেছিলে। তারা ওখানে সবাইকে জড়ো করতে থাকে। সবাই বলতে থাকে আমাদের এই মেয়েটিকে শাস্তি দেওয়া উচিত। তারা সবাই তাকে ঘিরে ধরে। তার ফ্রেন্ডসরা তাকে হেল্প করার চেষ্টা করলে তাদেরকেও সবাই ধরে রাখে। আর এরপর জেনকে তারা ওপরে নিয়ে গিয়ে তার হাত বেঁধে ফেলে। তারা সবাই তাকে ধরে রাখে আর অ্যাঞ্জেলিকা একটা স্টিক দিয়ে তাকে প্রচন্ড মারধর করে। এখানে পরিস্থিতি অনেক ভয়াবহ হয়ে যায়। জেনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে ব্যথায় চিৎকার করতে থাকে। তার ফ্রেন্ডরা তার জন্য কান্না করতে থাকে। আর অ্যাঞ্জেলিকা তো থামার নামই নিচ্ছিল না। সে মেরে ক্লান্ত হয়ে গেলে রোকসেনকে স্টিক দেয় তাকে মারার জন্য। তখন রোকসেন বলে আমার মনে হয় এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অ্যাঞ্জেলিকা চিৎকার করে বলে তাকে আমাদের শাস্তি দেওয়া উচিত, সে এটা ডিজার্ভ করে। তখন রোকসেনও তাকে অনেক মারধর করে। জেন রক্তাক্ত হয়ে যায়। অ্যাঞ্জেলিকা তার হাত থেকে স্টিক কেড়ে নিয়ে বলে তুমি অনেক ধীরে মারছো। রোকসেন বলতে থাকে এটা আর করা ঠিক হবে না, এখন যথেষ্ট হয়েছে। কিন্তু অ্যাঞ্জেলিকা সাইকো হয়ে গেছিল। সে আবারও তাকে মারতে শুরু করে। আর জেনের এই অবস্থা দেখে এইবার রোকসেনও কান্না শুরু করে দেয় আর অ্যাঞ্জেলিকাকে থামতে বলছিল। এদিকে তার ফ্রেন্ডদেরকে অন্য সবাই ধরে রেখেছিল। অ্যাঞ্জেলিকা যখন জেনকে শেষবারের মতো তার মাথায় আঘাত করবে ঠিক তখনই সেখানে এস চলে এসে জেনকে বাঁচিয়ে নেয়। সে স্টিকটা ফেলে দিয়ে অ্যাঞ্জেলিকার উপরে চিৎকার করতে থাকে যে সে এসব কি করছে। এস চিৎকার করে সবাইকে অর্ডার করে যে এই হল থেকে একজনও যেন বাইরে না বের হয়। সে জেনের কাছে যায় আর এতক্ষণে জেন অজ্ঞান হয়ে গেছে। আর এরপর জেনের সার্জারি হচ্ছিল। এখানে শুধুমাত্র একজন ডক্টর আর ওই নার্সটা ছিল। আর এস চিন্তিত হয়ে বাইরে দাঁড়িয়েছিল। এদিকে তারা সবাই হলের মধ্যে ছিল। বাকি বন্ধুরা সেখানে এলে তারা তাদেরকে সবকিছু খুলে বলে। এসব শুনে ম্যাট বলে জেনের কিচ্ছু হবে না, কারণ এস তার পাশে আছে। ভ্যানেসা বলে আমাদের এখন জেনের কাছে যাওয়া উচিত। মিয়া বলে কিন্তু আমরা এখান থেকে যেতে পারবো না, কারণ আমরা এস এর আদেশ অমান্য করতে পারবো না। এদিকে জেন এস এর কাছে আসে আর বলে আমি তোমাকে প্রমিস করছি যে যারা এটা করেছে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এরপর ভায়োলেট তার কাছে আসে আর বলে তুমি আমাদের হতাশ করেছো আর এটাই তোমার শেষ চান্স। এস বলে আপনাদের যা ইচ্ছা তাই করুন, আমি আমার খুশি থাকার উপায় পেয়ে গেছি আর আমি কোনোভাবেই এটা হারাতে চাই না। ভায়োলেট বলে তুমি এক্স্যাক্টলি লুকসের মতোই দুর্বল। এস বলে কিন্তু আমি লুকস নই, আমি এস, আমি তার মতো পেছনে না দেখে চলি না। আর আপনাদের কি মনে হয় আমি আপনাদের আবারও সেটা করার সুযোগ দিব যেটা আগেরবার আপনারা করেছিলেন? যদি এমনটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। জেনকে যদি টাচও করেন তাহলে আমি আপনাদের দেখাবো যে সত্যিকারের হেল কেমন হয়। এদিকে তারা সবাই জেনের জন্য চিন্তা করছিল আর এদিকে রোকসেন আর অ্যাঞ্জেলিকা ঝগড়া করছিল। রোকসেন বলছিল আমি তোমাকে অনেকবার বলেছি থামতে, কিন্তু তুমি তো থামছিলেই না, কারণ তুমি জেনকে মেরে ফেলতে চেয়েছিলে যেন তুমি সুপ্রিমোকে নিজের করে পেতে পারো। এটা শুনে অ্যাঞ্জেলিকা তাকে থাপ্পড় মেরে দেয়, কিন্তু রোকসেনও তো কম যায় না, সেও তার চুল টেনে ধরে আর তখন দুজন চুল টানাটানি করে মারামারি শুরু করে দেয়। সত্যি বলতে আমার এইরকম সিন দেখতে অনেক মজা লাগে। মানে বাস্তবে কারোর সাথে কারো ঝগড়া লাগলে আমি মনে মনে চাইতাম যেন মারামারি বেঁধে যায়। মানে আমি কোন লেভেলের স্যাভেজ ভাবো একবার। তো এখানে তাদের দুজনের মধ্যে হামলা পাল্টা হামলা চলতে থাকে। এক পর্যায়ে অ্যাঞ্জেলিকা রোকসেনকে মারার জন্য তার গলায় দড়ি পেঁচায়। তখনই সেখানে ব্ল্যাক গ্যাং আর ডেমন গড গ্যাং দুজনেই এসে উপস্থিত হয়। রোকসেন গিয়ে রেজের থেকে হেল্প চাইতে থাকে, কিন্তু রেজ বলে সরি, আমি এই ব্যাপারে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। তখনই ওখানে সুপ্রিমো চলে আসে। অ্যাঞ্জেলিকা তার কাছ থেকে ক্ষমা চাইতে থাকে, কিন্তু সুপ্রিমো তাকে বলে আমি তোমার অ্যাপোলজি চাই না, কারণ আমি চাই তুমি যা করেছো এর জন্য তুমি শাস্তি পাবে। রোকসেন বলতে থাকে কি কারণে শাস্তি পাবো? কারণ তোমার পছন্দের সেক্রেটারি আহত হয়েছে তাই। সুপ্রিমো তখন সবার উদ্দেশ্যে বলে যেসব স্টুডেন্টরা কিছুক্ষণ আগের ঘটনায় ইনভলভ ছিলে তারা সামনে চলে এসো। রোকসেন বলতে থাকে তুমি কে এটা আমাদেরকে বলার জন্য? আমি এখানকার কুইন। সুপ্রিমো বলে কিন্তু এখন আর কুইন নও। সবাই এটা শুনে গসিপ করতে থাকে যে কে তাহলে নেক্সট কুইন। এদিকে আমরা জেনকে দেখতে পাই। সে একটা স্বপ্ন দেখে যেখানে সে জঙ্গলের মধ্যে একা একা দৌড়াচ্ছিল। সে হঠাৎ করে পড়ে গেলে কয়েকজন তার মুখ চেপে ধরে আর তখনই তার জ্ঞান ফিরে আসে। এদিকে সুপ্রিমো বলে আজকে থেকে ডেমন গড গ্যাং এর কোনো কুইন থাকবে না, আমি এই পজিশন মিস শনকে দিচ্ছি। এখন থেকে সে এই হেল ইউনিভার্সিটির নতুন কুইন। রোকসেন বলে তুমি এটা কোনোভাবেই করতে পারো না। সুপ্রিমো বলে অবশ্যই করতে পারি। তখন রেজ ওপরে গিয়ে বলে আর আমিও ঘোষণা করতে চাই যে ম্যাট এখন থেকে হেল ইউনিভার্সিটির নতুন কিং। এটা শুনে ম্যাট সহ বাকিরা
অবাক হয়ে যায় আর এটার পেছনে হয়তো ডেমন গড গ্যাং এর নিশ্চয় কোনো চাল আছে। এরপর সুপ্রিমো অনিলকে ডাকে টপ 10 পজিশনে যারা আছে তাদের নাম ঘোষণা করার জন্য। তো অনিল যেভাবে বলে আমি ওভাবেই বলছি। টপ 1 পজিশনে আছে এসক্রেজ, টপ 2 হলো রেস সিলভানিয়া, টপ 3 তে আছে নাজির লুমিয়া আর টপ 4 এ আছে জেনশন, যা শুনে তার ফ্রেন্ডরা খুশি হয়ে যায়। টপ 5 এ অনিল আছে, টপ 6 এ আছে লিয়াম, যা শুনে তারা একটু অবাক হয় যে লিয়াম টপ 10 এ কি করে গেল। টপ 7 এ আছে ম্যাট আর 8 এ ফ্রিজি তো এটা শুনে খুশি হয়ে যায় আর বলতে থাকে এখন থেকে আমি জেনকে ভক্তি করব। সে এখনো নতুন অথচ টপ 10 এ জায়গা করে নিয়েছে, এমনকি এখানকার কুইনও হয়ে গেছে। অনিল বলে টপ 9 এ নিকি আর টপ 10 এ আছে জেরোম। এটা শুনে তারা আরো অবাক হয়ে যায়। ভ্যানেসা তো বুঝতে পারে না যে ম্যাট আর জেরোম কি করে টপ 10 এ জায়গা করে নিল। এরপর সুপ্রিমো ব্ল্যাক গ্যাং আর ডেভিল গড গ্যাং এর উদ্দেশ্যে বলে এখানে যারা আছে পরের সপ্তাহে তোমরা এদেরকে টার্গেট বানাবে আর তোমরা এটা দিনে রাতে যখন খুশি করতে পারো। তোমরা এদের ছাড়া আর কাউকে টার্গেট বানানোর জন্য অ্যালাউড নও। শুধুমাত্র এই হলে যারা আছে তাদের বাদে আর কাউকেই মারতে পারবে না। এরপর ব্ল্যাক গ্যাং এর সবাই ওখান থেকে চলে যাচ্ছিল। তখন তাদের গ্যাং এর যে লুক নামের ছেলেটি আছে সে নাজিরের উপর অনেক রেগেছিল, কারণ তাকে টপ 10 থেকে বাদ দেওয়া হয়েছে। সে জিজ্ঞেস করতে থাকে তাকে কেন বাদ দেওয়া হয়েছে। নাজির বলে তোমার কি মনে হয়? সে চিৎকার করে বলে আমার প্রশ্নের উত্তর দাও, তুমি কি আমার ডিমোশনের সাথে ইনভলভ ছিলে? নাজির বলে এটাই সেই কারণ যে কারণে তোমাকে টপ 10 থেকে বাদ দেওয়া হয়েছে। তুমি সবসময় বদমেজাজ নিয়ে থাকো, দয়া করে একটাবার শান্ত হও আর নিজের আজাইরা কাজের উপর নজর দাও এবং আরেকজনকে ব্লেম করা বাদ দাও। যদি আমাদের গ্যাংয়ে থাকতে চাও তাহলে এটা করো। এই বলে সে চলে যায়। এদিকে তারা সবাই যখন হোস্টেলে যাচ্ছিল তখন মিয়া ম্যাট আর জেরোমকে জিজ্ঞেস করে তোমরা কি আমাদের থেকে কিছু লুকাচ্ছ? ভ্যানেসা বলে তোমরা কি হেল ইউনিভার্সিটির কোনো গ্যাং এর সাথে জয়েন হয়েছো? তারা বলতে থাকে আমরা কেন এসব করব। ভ্যানেসা বলে ঠিক আছে, তাহলে তোমরা বলো যে তোমরা কিভাবে টপ 10 এর মধ্যে জায়গা করে নিলে আর তুমি কিভাবে হেল ইউনিভার্সিটির কিং হয়ে গেলে। কিন্তু ম্যাট তাদেরকে সত্যটা বলে না আর বলে আমাদের এখন জেনের কাছে যাওয়া উচিত, তার এখন আমাদের দরকার। তাই ভ্যানেসা আর কিছু বলে না। এদিকে এস জেনের কাছে এসে দেখে জেনের জ্ঞান ফিরেছে। এটা দেখে এস অনেক খুশি হয়ে যায় আর তাকে সরি বলতে থাকে এবং বলে তোমাকে আমার জন্যই টার্গেট বানানো হয়েছিল, তাই আই এম সরি, কিন্তু তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। আমি ভেবেছিলাম আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলবো। জেন ওই মুহূর্তে এস এর জন্য চিন্তা করছিল আর বলছিল তুমি কি ঠিক আছো? এস বলে তুমি ঠিক আছো এর মানে হলো আমিও একদম ঠিক আছি। জেন হেসে বলে তুমি এত হ্যান্ডসাম কেন এস? এটা শুনে এস হেসে বলে আমি তো ভেবেছিলাম তুমি একমাত্র ম্যাটকেই সবচেয়ে বেশি হ্যান্ডসাম মনে করো। জেন বলে তোমাকে এখন অন্যরকম লাগে। এস বলে তুমি ঠিক বলেছ, আমি আর আগের মতো নেই, আমি অনেক খারাপ কাজ করেছি, এখন আর সেসব নিয়ে আমার গর্ব হয় না। আমি জানি আমার হাতে যে রক্ত লেগেছে সেটা আমি কখনোই মুছে ফেলতে পারবো না আর আমি এটা নিয়ে লজ্জিত বোধ করি, কিন্তু যদি কখনো তোমার কথা ওঠে আমি কিন্তু দ্বিতীয়বার এইসব নিয়ে ভাববো না। তাই আমি তোমাকে একটা প্রমিস করতে চাই, যাই হয়ে যাক না কেন আমি তোমাকে রক্ষা করব। এস তার হাত ধরে বলে যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত তুমি সেফ, আমি এসক্রেজ সব সময় তোমার ঢাল হয়ে দাঁড়াবো। জেন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে তুমি কি করেছো এস? এস বলে তুমি কি আমাকে বিশ্বাস করো? জেন আবারও তাকে জিজ্ঞেস করে তুমি আসলে কি করেছো? এখানেই সিন কাট হয় আর আমাদেরকে হিডেন ল্যাবের সিন দেখানো হয়। আমরা দেখি ওই রিসার্চার কারো একজনের রক্ত নিয়ে একটা ডিএনএ টেস্ট করছে। টেস্টের রেজাল্ট পজিটিভ আসে, যেটা দেখে সে বলে এটা তো অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। তখন আমরা দেখি তার হাতে আসলে জেনের রক্ত ছিল, এর মানে হতে পারে এই লোকটি জেনের সার্জারি করছিল। আর এখানেই এই গল্পের 13 নম্বর এপিসোডটাও শেষ হয়ে যায়। আর এই পুরো সিরিজটা শেষ হতে এখনো 5টা এপিসোড বাকি আছে। তো বাকি এপিসোডগুলো চলে আসলে আমি এক্সপ্লেন করে দিব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।